Okay, so let's go Longmong Beach. স্কুটি অনেকক্ষণ চালাইছি, প্রায় 74 কিলোমিটার। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। টোটো কোম্পানি মানে ভ্রমণের গল্প, অ্যাডভেঞ্চারের গল্প, আপনারা জানেন সেটা। আমাদের অনেকগুলো পর্ব আমরা করেছি, আর নতুন একটা পর্বে আমাদের সঙ্গে আছেন শুভ্র মাহমুদ কামাল। শুভ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি শুভ্র হচ্ছেন একজন অ্যাথলেট। তিনি দৌড়ান, তিনি সাঁতার কাটেন, তিনি সাইক্লিং করেন এবং তিনি সম্প্রতি ঘুরে এসেছেন ট্রাইথলনের একটা সংস্করণ থেকে। শুভ্র, আমি কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, যদিও ওটা সুইমিং ইভেন্ট ছিল। তো এই সব কিছু মিলায় শুভ্র আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে যে তিনি আবার ঘুরতেও ভালোবাসেন এবং তিনি আমাকে বলেছেন যে আমি কিন্তু এখন ঘুরছি। যে এই সব মিলে আজকে শুভ্রর সঙ্গে আলাপ হবে এবং নিশ্চিতভাবে সেই আলাপ আপনারা উপভোগ করবেন। শুভ্র, আমরা জানি যে আপনার যে পরিচয় আসলে বেসিক্যালি অ্যাথলেট হিসেবে আপনার পরিচয়, এর পাশাপাশি আপনি আবার ভ্রমণও করছেন ইদানিং। সে মানে দুটো একসঙ্গে মেলাতে কেমন লাগছে আসলে? অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্পোর্টস আর ভ্রমণ দুইটা একসাথে করাটা খুবই ইজি ছিল ব্যাপারটা। কেউ যদি ভ্রমণ করতে পছন্দ করে, তো কেউ যদি শুধুমাত্রই ট্যুরের উদ্দেশ্যে কোথাও বেরোয়, তো এটাই একটা পারপাসে বের হওয়া আর কি, অন কাইন্ড অফ। আর আমার যেটা অপশন যে আমি কোথাও যখন স্পোর্টসের জন্য যাব, অ্যাজ লাস্টবার আমি যখন গেলাম গত রোজার ঈদের সময়, সেটা হচ্ছে থাইল্যান্ডের ক্রাবিতে। তো যেটা হচ্ছে ক্রাবিতে মানুষ কিন্তু এমনিতেই ঘুরতে যায়, কারণ এটা একটা ব্লেসিং প্লেস, এত সুন্দর। আর সে জায়গায় আমি একটা কম্পিটিশনে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণও করেছি, সাথে সাথে কিন্তু আমার ঘোরার সুযোগটা হয়ে গেছে। তো আমার একের ভিতর দুই হয়ে যাচ্ছে। তো এটা আমার জন্য মনে হয় যে যারা ঘোরাঘুরি পছন্দ করে, অ্যাকচুয়ালি যদিও অ্যাথলেটিজম জিনিসটা একটু টাফ, বাট কেউ যদি প্র্যাকটিস করে ওটা খুব বেশি কঠিনও না। তো স্পোর্টস আর ভ্রমণ দুটো যদি একসাথে করে, আমার কাছে মনে হয় যে তাদের জন্য এই জিনিসটা আরও বেশি এনজয়েবল হবে। কোনো একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে গেলেন, সেখানে তো একটা শিডিউল থাকে, জি জি, যে টানা 3 দিন 4 দিনের একটা শিডিউল থাকে, বা তারপরে ব্রেক থাকে, হোয়াট এভার একটা শিডিউল থাকে। জি। সেই শিডিউলের ফাঁকে আরেকটা শিডিউল বার করা কতটা কষ্টের আসলে? একটু চ্যালেঞ্জিং তো বটেই, বাট সাধারণত আমি যখন কোথাও যাই, তো আমার একটা শিডিউল, ইভেন্ট শিডিউলের সাথে সাথে আমি আমার ঘোরারও একটা শিডিউল ঠিক করে নিই। আমি যখন কোনো এরিয়াতে যাই, এটা লোকালি হলে বা দেশের ভিতরে হলে, আমি হচ্ছে ওই এরিয়ার দর্শনীয় স্থান যেগুলো, এগুলো আগে মার্ক করি। এবং হচ্ছে আমি ইভেন্টের আগে এবং পরে কোন সময়টা পাবো এবং কোন দিকে কখন মুভ করবো, এটা কিন্তু আমি আগে থেকে ঠিক করে রাখি। এবার আমি যখন ক্রাবিতে গিয়েছিলাম, আমি টোটাল ওখানে 11 দিন স্পেন্ড করছি। তো যেটা হচ্ছে ইভেন্টের আগে আমাদের অফিসিয়াল প্র্যাকটিস ছিল হলো 2 দিন, ইভেন্টের দিন এবং ইভেন্টের পরের দিন ছিল মূলত অফিসিয়াল অ্যাক্টিভিটিস। তো টোটালি ওখানে আমাকে টাইম স্পেন্ড করতে হয়েছে 4 দিন। আর বাকি যে 7 দিন ছিল, ওটা আমি শিডিউল ঠিক করে যেখানে যেখানে ঘোরা দরকার আমি সেখানে সেখানে ঘুরে নিয়েছি। তো আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না, যদি এটা প্রি প্ল্যান্ড হয়। কোথায় কোথায় ঘুরলেন আপনি এই গত ইভেন্টে? গত ইভেন্টে আমি হচ্ছে প্রথম তো ব্যাংককে গিয়েছিলাম বাংলাদেশ থেকে, যেটা তো ব্যাংককে আমি প্রথম হচ্ছে 2 দিন স্টে করেছি এখানে। তো চাওপরায়া রিভার, যেটা অনেক চমৎকার একটা নদী। ও এখানে একটা আফসোসের ব্যাপারটা বলি, ওই নদীটা যখন আমি প্রথমবার দেখলাম, তো সাথে সাথে আমার মাথায় বাংলাদেশের একটা নদীর কথা মাথায় এসেছে, সেটা হচ্ছে হলো বুড়িগঙ্গা। আচ্ছা। চাওপরায়া রিভারটা পুরোপুরি বুড়িগঙ্গার মতো, অন কাইন্ড অফ। ওটাও যেমন আমাদের ঢাকা যেমন বুড়িগঙ্গার পাশে, ব্যাংকক শহরটাও কিন্তু ওই নদীটারই পাশে। এবং মানে আমাদের পানি অনেক ঘোলা বা কালো, ঠিক আছে, ওটার পানিও যে অনেক সুন্দর ব্যাপারটা এমন না, বাট ওরা নদীটাকে এত সুন্দর করে ইউটিলাইজ করছে। ওই নদীতে আপনি বিকালবেলা হচ্ছে এখানে আপনার রিল্যাক্স ট্যুর করতেছে ইয়টে, তারপরে ছোটো ছোটো বোটে, মানে পুরো ওরা এটাকে বাণিজ্যিকরণ করেছে এবং এত চমৎকারভাবে ওটাকে মেনটেন করে ওরা। মানে এখান থেকে ওরা ট্যুরিস্টের থেকে বা ট্রাভেল থেকে সেক্টর থেকে বিরাট একটা অংশ কিন্তু ওরা ইনকাম করতেছে ওই নদী দিয়ে। আমাদেরও কিন্তু এমন সুন্দর একটা নদী ছিল বুড়িগঙ্গা, যদিও এটাকে আমরা একটা জঞ্জাল বা আবর্জনার বাগার বানিয়ে রাখছি। তো আমাদের সুযোগ ছিল কিন্তু বুড়িগঙ্গাকে ওদের এই নদীটার মতো করে ইউটিলাইজ করা। তো এই যে ব্যাপারগুলো ঘটে আর কি, যে আপনারা যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কিছু দেখেন, লাইক এই নদীটার কথা যেটা বলছেন আপনি, সেটার সঙ্গে আমাদের তুলনা করলে আসলে মন খারাপ হয় অবশ্যই। মানে আমি যদি বলি শুভ্র, একদম নেতিবাচকভাবেই যদি বলি, যে আসলে আর কি কি দেখলে মন খারাপ হয় বাইরের, মানে দেশের সঙ্গে যখন তুলনা করেন? অ্যাকচুয়ালি মানে আমরা যখন বলি যে আসলে আমরা তো দেশকে অবশ্যই ভালোবাসি এবং দেশের বাইরে গেলে সেই টানটা আরও বেশি ফিল করা যায়।
বাট আপনি যখন চারপাশের পরিবেশ বলেন ওটার সাথে যখন আপনি কম্পেয়ার করবেন তখন আসলে অন কাইন্ড অফ কান্না চলে আসে। আপনি যদি ট্রাফিক সেকশনের কথা বলেন, আমি যে আমার বাসা থেকে এখানে আসার যে একটা লম্বা সময় আমাকে রাস্তায় ব্যয় করতে হয়েছে, আর আমি যখন ব্যাংকক ছিলাম ওখানে আমি যেটা দেখলাম যে রাস্তাতে ট্রাফিক জিনিসটা মানে আমার চোখে পড়েনি আর কি, অন্য কারো পড়ছে কিনা আমি ঠিক জানি না। আর একটা ব্যাপার হচ্ছে ট্রাফিক রুলস মানা। ওখানে আমি কিন্তু রাস্তায় আমাদের মতো এত ট্রাফিক পুলিশ কোথাও দেখি নাই আমি, বাট ট্রাফিক সিগন্যাল আছে এবং প্রত্যেকটা ওদের সিটিজেন যারা আছে অথবা যারা ট্যুরিস্ট আছে সবাই কিন্তু এই ট্রাফিক সিগন্যালের প্রতি হেভি হচ্ছে সম্মান প্রদর্শন করেছে। যেমন আমি নিজেও কখনো ওখানে ট্রাফিক রুলস হচ্ছে ব্রেক করি নাই। ওদের মানে আরেকটা জিনিস যদি আমরা মেনশন করি, ঢাকার যে বায়ু দূষণের অবস্থা, এটা তো কয়দিন পর পরই আমরা নিউজে দেখি যে পুরো ওয়ার্ল্ডের 1 নম্বরে 2 নম্বরে থাকে দূষণের দিক থেকে। ওই দিকটাতেও ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে স্পেশালি যারা এরকম এই ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে এগুলো তো ওরা শহর থেকে একটু দূরে করার চেষ্টা করে এবং কার্বন নিঃসরণের পরিমাণটা ওদের কম থাকে তুলনামূলক। অ্যাকচুয়ালি একটা সুস্থ শহরের জন্য এটা কিন্তু খুবই খুবই জরুরি। তো এই জিনিসগুলো যখন মাথায় আসে তখন আসলে আমাদের দেশের জন্য অনেক বেশি আফসোস হয় যে আমরা কেন পারি না। গ্রিন ফিউচারের জন্য অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসগুলোর প্রতি নজর দেওয়া অনেক বেশি দরকার। একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের এখানে তরুণরা এখন এই আপনার স্পোর্টসের দিকে খুব মানে ঝুঁকে গেছে আর কি। ভ্রমণে তো ঝুঁকেছে, একটা বিপুল অংশের তরুণ এখন ভ্রমণ করে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশেই ভ্রমণ করে। স্পোর্টসের দিকেও ঝুঁকেছে, বিশেষ করে মাউন্টেনিয়ারিং, ট্রাইথলন, সাঁতার, ট্রেকিং, রানিং, এই সবগুলোর ভিতরে এটা তো বিশাল একটা পজিটিভ সাইড। অন্যান্য দেশের সঙ্গে আপনি যদি তুলনা করেন তাহলে ব্যাপারটা আসলে কতটা মানে আমাদের দেশে প্রথম যেই মানে আমাদের সামনে একটা ব্যারিয়ার আসে সেটা হচ্ছে আপনার এই স্পোর্টসগুলো একটু কস্টলি, এক্সপেন্সিভ অনেক। তো এই জন্য আমাদের দেশে এটাও একটা বড় একটা মানে রেজিস্ট্যান্স ছিল, যে কারণে আমাদের এই স্পোর্টসের দিকে আমাদের তরুণ সমাজটা আগায় নেই। আর এখন যেটা হয়েছে সাম্প্রতিককালে রিসেন্ট টাইমগুলোতে আমরা তো দেখেছি যে এভারেস্ট জয় করেছে রিসেন্ট টাইমে, গত বছর বাবর আলী ভাই, এবছরে যে ইকরামুল হক, হ্যাঁ শাকিল ভাই। তো এই এদেরকে দেখে কিন্তু অনেকে, আমি আরেকটা ছোটো জিনিস মেনশন করি এখানে, যে এই নিউজগুলো যখন অনলাইন মিডিয়াতে আসে তো নিচে অনেক লোককে কমেন্ট করতে দেখি অ্যাকচুয়ালি এটা করে দেশের কি উপকার হচ্ছে। এটা একটা মানে খুব কমন প্রশ্ন ওদের, মানে ওরা যে দেশের কি উপকার হইতেছে, এটা ওনার পার্সোনাল অ্যাচিভমেন্ট। অ্যাকচুয়ালি দেশের উপকারটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে আপনার আমাদের যে ইয়াং জেনারেশনটা ছিল, আমাদের সামনে যখন এরকম একটা এক্সাম্পল থাকে যে বাবর আলী ভাই যে এভারেস্ট সামিট করেছে, শাকিল ভাই যে এভারেস্ট সামিট করেছে, তারপরে তানভীরের অপু ভাই, তারেক অনু ভাই, এই যে এরা মানে আপনার পুরো ওয়ার্ল্ডে ঘুরতেছে, এরা যখন আমাদের সামনে এক্সাম্পল হিসেবে থাকে তখন আমরা কিন্তু এদের মতো হইতে চাই। বাট এরা যদি আমাদের সামনে না থাকে তখন আমাদের আইডল কে হবে? ওই টিকটকে ভাইরাল একজন ব্যক্তি, যে রিলস করে ভাইরাল হয় এরকম একজন ব্যক্তি, আমরা কিন্তু চেষ্টা করবো ওর মতো হতে তখন। তো এই ইয়াং জেনারেশনের সামনে অ্যাকচুয়ালি এরকম পজিটিভ এক্সাম্পল তৈরি করার জন্য এই লোকগুলোর সামনে আসার দরকার ছিল এবং এরকম অ্যাচিভমেন্টের দরকার ছিল। অ্যাকচুয়ালি আমাদের দেশের সবচেয়ে বড় প্রাপ্তিটা এটাই, যে এরা যদি হাইলাইটেড হয়, এরা যদি এই অ্যাচিভমেন্টগুলো করতে পারে তাহলে আমাদের নেক্সট যে জেনারেশনটা আসবে হোপসো তারা এই পজিটিভ থিঙ্কিংগুলো করবে। এটা কিন্তু একটা ধারাবাহিকতাও দেখছি আমরা, যে যদি আমরা বলি আর কি, সেই হচ্ছে যে ইনামাল হক পাখি বিশারদ, এরপরে কিন্তু অনেকেই আসলে পাখি দেখার প্রতি ঝুঁকেছে। বাংলা মাউন্টেনিয়ারিং যে ক্লাব আছে তার প্রতিষ্ঠা করা, এবং আমরা এখন দেখছি যে যারা আসলে এভারেস্টে যাচ্ছে বা ট্রেকিং করতে যাচ্ছে, এর একটা জেনারেশন মানে প্রথম দিকের মানুষ সব কিন্তু ওখানকার। মানে এইটা কিন্তু একটা ব্যাপার। ওই জেনারেশন যদি আমরা ধরি, মানে ইনামাল হক, তারপরে কাজী হামিদুল হক বা এইরকম আছে, এরপরে অনু কিংবা অপু কিংবা মুহিত ভাই, এরা তারপরে কিন্তু আরেকটা জেনারেশন আসছে, এবং সংখ্যায় কম হলো আসছে, কিন্তু এটা একটা খুব পজিটিভ দিক অবভিয়াসলি, এবং আশা করা যায় যে নেক্সট জেনারেশন আরো ভালোভাবে ইনভলভ হবে। স্পোর্টসের প্রসঙ্গ আসছে, আমি সুইমিংয়ের ব্যাপারটা বলি। বাংলাদেশের সবচেয়ে ফাইনেস্ট অ্যাডভেঞ্চার যেটাকে বলা হয় বাংলা চ্যানেল সুইমিং। তো আমি যখন শুরুর দিকে মানে পত্রিকায় পড়েছি, এটা তো প্রথমবার হয়েছিল 2006 সালে। তো আমার আবার ছোটো থেকে অনেক পত্রিকা পড়ার খুব ইচ্ছে ছিল, পড়তাম প্রাইমারি স্কুল থেকে আর কি। তো যখন আমি এই নিউজগুলো দেখছি, তো আমার বাসা হচ্ছে নদীর পাশে, আমারও একটা মানে সুইমিংটা পারি অন্তত স্কুল লেভেলে, ওটা হলো আরিয়াল খা। আচ্ছা, তো স্কুল লেভেল থেকেই আমি আন্তঃ স্কুল সুইমিং কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করতাম। তো আমার মাথায় আসছে যে এভাবে মানে সাঁতার কেটে সাগর পাড়ি দেওয়া তো বিশাল বড় ব্যাপার, কোনো একদিন হয়তো আমিও এটা কমপ্লিট করবো। তো আমার মাথায় কিন্তু এই যে এই চিন্তাটা, সেটা কিন্তু একটা পজিটিভ থিং। তো তারপর যেটা হয়েছে যে ইনফরমেশন একটা গ্যাপ ছিল, যে কোথা থেকে এই তথ্যগুলো কালেক্ট করতে হবে, যে
কিভাবে এখানে পার্টিসিপেট করা যায়, অথবা এই পার্টিসিপেট করার জন্য কীরকম যোগ্যতা লাগে, এই জিনিসগুলো জানতাম না। তো যেটা হয়েছে যে দিন দিন যত সময় যাচ্ছে 2006 থেকে শুরু করে এই যে 18, 19, 17 সাল যেই ইয়ারগুলোতে এসে কিন্তু পার্টিসিপেন্টের সংখ্যা বেড়েছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই জিনিসগুলো মানুষজন জানতে পারছে। আমি 2021 সালে এসে তাও আমার খুব কষ্ট হয়েছে কিন্তু ইনফরমেশনগুলো জানা, কিন্তু আমি যে কোনো ওয়াইতে ইনফরমেশনগুলো জানলাম, আমরা 21 সালে পার্টিসিপেট করলাম। এরপরে যেটা হয়েছে যে আমাদের এই জেনারেশনটা যারা, আমরা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ একটু বেশি থাকি, তো আমরা এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। তো আমাদের পরবর্তী যারা ওই যে 22-23 সালে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আমাদের পোস্ট দেখে খুব ইজিলি জানতে পারছে যে এটা কীভাবে এখানে পার্টিসিপেট করতে হয়, তারপরে এখানে হচ্ছে কি মানে প্রসিডিওরটা কী, এখানে কোয়ালিফিকেশন সিস্টেমটা কী। তো এই সব স্পোর্টসে অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা এরকম, যেমন আমাদের আয়রনম্যানের ব্যাপারে যদি বলি, ট্রায়াথলন ইভেন্টের ব্যাপারে যেহেতু কথা হয়েছে, আমাদের প্রথম আয়রনম্যান হচ্ছে আরাফাত ভাই। তো আরাফাত ভাই যখন এই ইভেন্টগুলো কোথায় হয়, কীভাবে হয়, এই জিনিসগুলো জানতে চাইছে, তখন কিন্তু ওনার অনেক কষ্ট হয়েছে জানতে, কারণ ইনফরমেশনগুলো অ্যাভেলেবল ছিল না। বাট উনি যখন কমপ্লিট করেছে সেকেন্ড আয়রনম্যান, আমাদের ইমতিয়াজ ইলাহি ভাই, ওনারা যখন কমপ্লিট করেছে, ইভেন এখন তো বাংলাদেশে মোস্ট প্রবলি 9 জন ফুল আয়রনম্যান আছে। তো এই যে এখন কিন্তু ইনফরমেশনগুলো খুব ইজি, আমরা চাইলেই আরাফাত ভাইকে নক দিতে পারতেছি যে ভাই ওখানে কীভাবে যাওয়া যায় বা কী করতে হয়, কোন ক্রাইটেরিয়া কীভাবে প্র্যাকটিস করতে হয়। তো যেটা হবে এখন নিত্যদিনই কিন্তু প্রত্যেক বছরই পার্টিসিপেন্টের সংখ্যা বাড়তেছে, আশা করা যায় এবছর আর গত বছরের চেয়ে বেশি হবে। তো এরা সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো ওয়াইতে পার্সোনাল কানেকশন হোক, যেভাবে হোক, কমিউনিকেশনের মাধ্যমে এই তথ্যগুলো কিন্তু ছড়াবে। নেক্সট আশা করা যে তারপরের বছর পার্টিসিপেন্টের সংখ্যা কিন্তু আরও বাড়বে। তো এই স্পোর্টসগুলো এভাবেই করেই কিন্তু ছড়ায়। এখন এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ দিকও বলা যায়। তো এই ইয়াং জেনারেশন যদি এইগুলো দেখে এঙ্গেজড হয়, এটা কিন্তু দেশের সবচেয়ে বড় পাওয়া, যে ইয়াং জেনারেশন নেগেটিভ দিকে যাচ্ছে না। আমাদের দেশের যে ভ্রমণ স্পটগুলো আছে, বিশেষ করে সুন্দরবন, তারপরে সিলেট বা কক্সবাজার কিংবা পার্বত্য অঞ্চল, আমরা জানি যে পার্বত্য অঞ্চলে আসলে খুব মাঝে মধ্যেই আমরা খুব ঝামেলায় পড়ি, নিরাপত্তা এসে থাকে। বিউটিফুল একটা জায়গা, বাংলাদেশে একটা অসাধারণ, মানে কি বলবো, একটা মানে ওই অর্থে যদি বলি আসলে সেটা বাংলাদেশের জন্য একটা টাকার খনিও বটে। অবভিয়াসলি। আপনার কি মনে হয় মানে এই ভ্রমণের জায়গাটাকে আরো সমৃদ্ধ করার জন্য আসলে কি, কারণ মানুষ কিন্তু ভ্রমণে যাচ্ছে প্রতি বছর, আমাদের ইংল্যান্ড ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে প্রতি বছর বাড়ছে। এটার ব্যাপারে যদি বলি, অ্যাকচুয়ালি আমি আবারও থাইল্যান্ডের ইস্যুটা বলি। তো আমি ওখানে আমার যে ওশেনম্যান ইভেন্টটা ছিল তার ঠিক পরের দিনই হলো আমাদের ঈদ ছিল। তো ঈদের পরে আমি হলো ওখানে একটা ট্রেকিং একটা রুট খুঁজে বের করছি গুগল দেখে। ওটা দেশ থেকে আমি খুঁজে নিয়েছিলাম, ওটা যে অনেক চমৎকার একটা ট্রেকিং রুট। ট্রেকিং করতে গেলাম ওটাতে একা একা, হোটেল থেকে হলো স্কুটি নিয়ে গেলাম আর কি। ওই ট্রেকিং যেখান থেকে স্টার্ট করে ওখানে স্কুটি রেখে, ট্রেকিংটা হচ্ছে আপনার মনে হয় 4.5 কিলোমিটার মোস্ট প্রবলি যাওয়া, আবার 4.5 আসা। তো ওটাতে যখন আমি ট্রেকিং করতেছিলাম, ওটা অনেক সুন্দর একটা জায়গা। তো যখন ট্রেকিং করতেছিলাম, তো আমার একটা জিনিস ফিল আসতেছিল যে এরকম ট্র্যাক সেম এরকম না হোক, বাট এরকম ট্রেক আমাদের কান্ট্রিতেও আছে। বাট এই যে এরা এই জিনিসটাকে এত সুন্দরভাবে হাইলাইটেড করেছে, এত সুন্দরভাবে এখানে সিকিউরিটি দিচ্ছে। আমি পুরো ক্রাবি মানে ক্লোংবং বিচের পুরো এরিয়াতে কোনো পুলিশ দেখিনি, বাট ওখানে কোনো ক্রাইম নেই কিন্তু। আমি যে স্কুটি নিয়ে বের হচ্ছিলাম, তো হোটেলে জিজ্ঞাসা করলাম, এখন তো রাত 2টা বাজে, আমি যে স্কুটি নিয়ে যাবো, কোনো ইস্যুস? বলতে স্যার এখানে কোনো সিকিউরিটি ইস্যু নেই, আপনি বেরোতে পারেন। কক্সবাজার সি বিচের কথা চিন্তা করেন, ধরেন থাইল্যান্ডেও বিচ আছে, পাতায়া বিচ বলেন, ক্রাবিতে বলো, আপনার এরকম হ্যাঁ ফুকেটও আছে। বাট ওখানে আপনার ট্রাভেলারদের জন্য বা টুরিস্টদের জন্য যে ফ্রিডমটা দেয়, আপনি এটা আমাদের কান্ট্রিতে কল্পনা করতে পারেন যে একটা ইউএসের অথবা ইউকের নাগরিক এসে সে হচ্ছে তার মতো করে আমাদের বিচে করতেছে, তো তখন আমাদের রিয়াকশনটা কী হবে? এই প্রবলেমগুলোর কারণেই মূলত কিন্তু আমরা ট্রাভেল সেক্টরে আগাইতে পারছি না। এই ভেরিয়ারগুলো যখন আমরা ওভারকাম করতে পারবো, তখনই হলো আমাদের কান্ট্রিতে অনেক ভালো কিছু পসিবল। আপনি থাইল্যান্ড গেছেন, এরপরে আর কোন কোন দেশ ঘুরলেন? এই ট্রিপটাতে আমি শুধু থাইল্যান্ডে গিয়েছিলাম। আমার যদিও পরবর্তীতে প্ল্যান ছিল আর কি অন্য কোনো কান্ট্রিতে মুভ করা, মানে স্পেশালি মালয়েশিয়াতে যাওয়ার। বাট যেটা হয়েছে যে আমার ইভেন্টের যেই রেজাল্টটা, সেটা আমার জন্য পজিটিভ ছিল না আর কি। আমার যে টার্গেটেড টাইম ছিল বা সেটা আমি পাইনি, তো অনেকটা মন খারাপ ছিল, যে কারণে আমি আর কোনো কান্ট্রিতে মুভ করিনি। আমি থাইল্যান্ড থেকে এই দেশে ব্যাক করেছি। থাইল্যান্ড আপনি কেমন দেখলেন? থাইল্যান্ড অনেকের চোখে অনেক রকমভাবে থাইল্যান্ড ধরা দেয় অনেকের চোখে, তা আপনার চোখে কেমন লাগে? একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কান্ট্রির প্রেক্ষাপটে অনেকে থাইল্যান্ডের স্পেসিফিক কিছু জোনগুলোকে হলো নেগেটিভলি উপস্থাপন করে, যে মনে করে ওই জায়গাগুলোতে মনে হয় শুধু এগুলোই হয়।
অ্যাকচুয়ালি থাইল্যান্ড হচ্ছে খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটা কান্ট্রি। তো সেখানে যেটা হয় যে আপনি যেটা এক্সপেক্ট করবেন, যেটা চাইবেন তাদের কাছে, ওটা আপনাকে তাই সার্ভ করবে। এখন আপনি যদি ওখানে গিয়ে হচ্ছে আপনার অবকাশ যাপন করতে চান, অনেক চিল করতে চান, সেটারও অপশন আছে তাদের এখানে। আপনি যদি এক্সপ্লোর করতে চান কোনো মানে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো, ট্রেকিং করতে চান, আপনি যদি হলো হচ্ছে সুইমিং করতে চান, সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান, ওদের এই ওশেনম্যান কম্পিটিশনটা কিন্তু ওই ট্রাভেল বা ট্যুরিজমেরই একটা অংশ। এখানে কিন্তু ওদের যে পর্যটন মিনিস্টার, সেও কিন্তু উপস্থিত থাকে। কেন? জাস্ট ওরা এই যে ওশেনম্যানের মাধ্যমে পুরো কান্ট্রি থেকে, মানে অন্য ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি থেকে কিন্তু এখানে প্রায় পার্টিসিপেন্ট আসে। এই বছর মোস্ট প্রবলি 57টা কান্ট্রির পার্টিসিপেন্ট ছিল এখানে। রাইট, ওরা এটার মাধ্যমে কিন্তু ওই ট্রাভেল সেক্টরটাকে সবার মধ্যে হচ্ছে আপনার করতেছে, স্প্রেড করতেছে, ছড়াই দিচ্ছে। তো ওরা মানে ব্যাপকভাবে ট্রাভেল ফ্রেন্ডলি। এখন আপনি শুধু যদি নেগেটিভ বলেন, ব্যাপারটা হচ্ছে কি আপনি গেছেনই নেগেটিভ জায়গায় হয়তো, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে থাইল্যান্ড মানেই নেগেটিভ। আপনার উদ্দেশ্যই ছিল নেগেটিভ, রাইট। ড্রাগন কেস্টে যান, এত চমৎকার একটা ট্র্যাক যে আপনি ওখানে যাওয়ার পরে, মানে স্পেশালি যখন আপনি হলো হচ্ছে টপে যাবেন, যেখান থেকে পুরো ক্রাবি শহরটাকে মানে হিল ভিউটা দেখা যায়, ওখানে যাওয়ার পরে মানে আপনার কাছে মনে হবে যে অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা আমাদের কত সুন্দর একটা পৃথিবী দিচ্ছে। ঠিক আছে, তা আপনি ওখানে গেলে আপনার কাছে মনে হবে যে আমি যদি থাইল্যান্ডে 30 দিনও থাকি, এই 30 দিনে আমি এখানে যে মানে খরচ করব, 30 দিনে আমি যে শ্রমটা দিব, সবটা মনে হয় উসুল হয়ে যাবে। তো ডিপেন্ড করবে হচ্ছে আপনি কী উদ্দেশ্যে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন এটার উপরে। তবে আমার দৃষ্টিকোণ থেকে থাইল্যান্ড খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটা কান্ট্রি এবং অনেক সুন্দর একটা দেশ সব দিক থেকে। হোয়াট ইজ দ্য নেক্সট, মানে এর পরের পরিকল্পনা কি আপনার? পরের পরিকল্পনা হচ্ছে জুলাইয়ে একটা চিন্তা ছিল মালয়েশিয়াতে যাওয়ার, যদিও এখন একটু বাজেট শর্ট। তো সেটাতে হয়তো বা এটাও আমি একটা, যেহেতু আপনি শুরুতেই হলো মেনশন করেছিলেন যে আমি স্পোর্টস আর ট্যুর দুইটাকে কিন্তু একসাথে অ্যাড করে তারপর কোথাও মুভ করি। তো আমার ওখানেও ওশেনম্যানের এবং হচ্ছে অ্যাকোয়াম্যান নামে দুইটা কম্পিটিশন ছিল কাছাকাছি টাইমে। তো আমার প্ল্যান ছিল হলো এই দুইটাতে মানে পার্টিসিপেট করবো, প্লাস হচ্ছে আপনার মালয়েশিয়াটা এক্সপ্লোর করবো। মালয়েশিয়াতে ওশেনম্যানটা যেটা হবে সেটা হচ্ছে আপনার সাবা প্রভিন্সে, যেটা কুটাকিন বালু বলে মনে হয় এটাকে, ওখানে। তো ওটা কিন্তু অনেক চমৎকার একটা জায়গা, এবং ওখানেও ট্রেকিং করার একটা কিনবালু পাহাড়টা যেটা হিলটা, ওটা কিন্তু অনেক চমৎকার একটা জায়গা ট্রেকিং করার। একটা বিষয় আমি আসলে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু ট্রাভেল এবং স্পোর্টস দুটোর সঙ্গেই যুক্ত, সেখান থেকে আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি যেমন আপনি সুইমিং করেন, আপনি বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন, তারপরে বিভিন্ন নদীতে সাঁতরেছেন, সাইকেল চালান, আপনি রানিং করেন, এই সব কিছু তো শরীরে মানে সুস্থ রাখার জন্য খুবই জরুরি বটে। এটাকে যদি আমরা স্পোর্ট হিসেবে নাও নেই, মানে সেই ইতিবাচক দিকটা আপনি যদি আমাদের তরুণ দর্শকদের জন্য বলেন। রাইট, এটা ভালো কথা বলেছেন আপনি। কম্পিটিটিভলি কেউ যদি অ্যাজ এ স্পোর্টস একটা কম্পিটিশন হিসেবে যদি কেউ এগুলোকে নেয়, দ্যাটস গুড। বাট আপনি যদি হলো হচ্ছে কম্পিটিটিভ ওয়েতে নাও নেন, যেমন আপনি ধরেন আমি বাংলা চ্যানেল 3বার ক্রস করার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। তো আপনি যদি বাংলা চ্যানেল ক্রস করতে হবে এটা মাথায় নাও নেন, তাও কিন্তু সুইমিং আমাদের জন্য খুবই বেশি দরকার। কারণ আমরা তো জানি যে সুইমিং ইজ দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ। তো আপনি সুইমিং করলে কিন্তু শরীরের যতগুলো মাসল আছে সবগুলা কিন্তু আপনার ইউজ হয়। তার মানে হচ্ছে আপনি যেই সাধারণত হলো যে শরীরের শারীরিক অসুস্থতা থাকে, তো বডি মানে ইমিউনি সিস্টেম যেটা থাকে, আপনি যখন এই সুইমিং, রানিং বা সাইক্লিং এই ধরনের স্পোর্টসগুলোতে এঙ্গেজ থাকবেন, আপনি করবেন, আপনি কম্পিটিশনে নিয়ে গেলেন, শুধু নিজের জন্য করলেন, তাতে কী হবে আপনার এই বডির যেই মানে অ্যান্টিবডি তৈরি হওয়া অথবা হচ্ছে ইমিউনি সিস্টেম গ্রো হওয়া, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তা আপনি যদি সুস্থ থাকতে চান তাহলেও আপনাকে কিন্তু এগুলো করতেই হবে। আপনি অনেকে হচ্ছে জিমে যায়, এটাও একটা ইনডোর প্র্যাকটিস। তো আপনি যদি জিমে যান, তো এটা কেন যাচ্ছেন? জাস্ট হচ্ছে নিজেকে ফিট রাখার জন্য বা স্বাস্থ্য সচেতন, আপনি নিজেকে ফিট রাখবেন এর জন্য যাচ্ছেন। সেম কাজটা কিন্তু আপনি আউটডোর স্পোর্টসগুলোতে পাচ্ছেন। আপনি সকালে 1 ঘন্টা হাঁটেন, অথবা 1 ঘন্টা হাঁটার চেয়ে একটু জোরে দৌড়ান, সুইমিং করেন, সাইক্লিং করেন, এগুলো কিন্তু আপনার শরীরের নিজের জন্যই জাস্ট এগুলো করা। মানে আমাদের রানিংয়ে একটা সুন্দর ট্যাগলাইন ইউজ করা হয় যে নিজের জন্য নিজের পায়ে 1 ঘন্টা। অ্যাকচুয়ালি যে 1 ঘন্টা আপনি পরিশ্রমটা করলেন, এটা নিজের জন্যই। কিন্তু একজন যদি শুরু করতে চায় তাহলে শুরুটা করবে কিভাবে? কারণ হুট করে তো এইসব শুরু করাও যায় না, তাতেও শরীরের অনেক সমস্যা তৈরি হয়। কিন্তু যে শুরু করতে চাচ্ছে, আপনি কি তার জন্য কি বলবেন? আচ্ছা, ওকে। তো এটার ব্যাপারে হচ্ছে কি, যদিও এগুলো একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, একা করা হয়, বাট শুরুটার সময় সবচেয়ে বেটার অপশন হচ্ছে পার্টনার খুঁজে বের করা।
আপনি একা গেলে যেটা হবে, প্রথম দিন ভালো লাগবে, দ্বিতীয় দিন ভালো লাগবে, তৃতীয় দিন চিন্তা করবেন যে না আজকে একটু ঘুমাই, পরের দিন যাব। এই যে একদিন গ্যাপ দিলেন, পরের দিন আর মন চাইবে না যেতে। তো সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আপনি যেখানে যাবেন বা যেখানে নামবেন, তো আপনার নিজের ফ্রেন্ড হোক, ভাই হোক, যাই হোক, ওরা একটু রাজি করায় যে চল একটু হাইটে আসি, চল একটু দৌড়ে আসি, এরকম। তো যেটা হবে যে দুইজন হলে ও যদি মজাটা বুঝে যায়, যেদিন আপনার ভালো লাগবে না ও আপনাকে ফোর্স করবে যে চলেন যাই, অথবা ওর যেদিন ভালো লাগবে না আপনি ফোর্স করবেন। তো শুরুটা এভাবেই পার্টনার হলে বেটার হয় আর কি। আর যেটা করতে হবে যে আপনি রানিংয়ের ব্যাপারটা বলি, ধরেন দৌড় জিনিসটা তো আমরা তো ছোটোবেলা সবাই কিন্তু অনেক চটপটে থাকে, সবাই অনেক দৌড়াইতে পারি, কারণ আমাদের বডিতে ওয়েট কম থাকে, ঠিক আছে, এনার্জি বেশি থাকে। যত বড় হই ওয়েট বাড়তে থাকে, এনার্জিও কমতে থাকে, এটা একটা ইস্যু। তো তখন যেটা করতে হবে, আপনি ধরেন দৌড় শুরু করবেন, তো ফার্স্ট দিন আপনাকে গিয়ে দৌড় শুরু করলে কিন্তু পরের দিন আপনার বডি নিতে পারবেন, এটা শরীর ব্যথা হয়ে যাবে। তো আপনি প্রথম দিন গিয়ে হাঁটলেন ধরেন 1 কিলোমিটার, পরের দিন আপনি যখন যাবেন তখন আপনি হচ্ছে 800 মিটার হাঁটবেন, 200 মিটার দৌড়াবেন। তারপর দিন যখন যাবেন আপনি 700 মিটার হাঁটবেন, বাকি 300 মিটার দৌড়াবেন। আস্তে আস্তে এইভাবে দৌড়ের ডিস্টেন্সটা বাড়াবেন আর হাঁটার ডিস্টেন্সটা কমাবেন। আপনি দেখবেন যে 2 সপ্তাহ পরে আপনি পুরো 1 কিলোমিটারই দৌড়াচ্ছেন, আপনার হাঁটা লাগতেছে না। ওকে শুভ্র, মানে এইসব নিয়ে কথাবার্তা বললে তো আসলে শেষ হয় না, তো আমাদের কখনো কোথাও না কোথাও দাঁড়াতে হয়। আমরা সবসময় যে কথাটা বলি, আপনারা আমাদের সব এপিসোডে আপনারা যে কথাটা শোনেন এবং খানিকটা বিরক্তও হন বটে, যে আমরা বলি যে প্রতি বছর নির্দিষ্ট একটা সময় বের করে কোথাও না কোথাও ঘুরে আসুন। এবং সেই সঙ্গে শুভ্র মাহমুদ কামাল আমাদের সঙ্গে আছেন, একজন স্পোর্টস ম্যান। তিনি যেটা সাজেস্ট করছেন যে শরীর সুস্থ রাখার জন্যে আপনি স্পোর্টসটাকেও যোগ করে নিতে পারেন। আপনাকে স্পোর্টসে মানে যুক্ত হতে হবে, প্রতিযোগিতায় নামতে হবে, বিষয়টা এরকম নয়। নিজের জন্য, নিজের শরীর সুস্থ রাখার জন্য এই বিষয়গুলো করা খুব জরুরি। আপনারা শরীর এবং মন এই দুটো একসাথে যদি ভালো রাখতে পারেন, তাহলে হয়তো এই ঢাকা শহরের মতন কিংবা এই বাংলাদেশের মতো অল্প রিসোর্সের দেশে অনেক সুস্থ থাকা সম্ভব। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দ থাকুন।